ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি কিভাবে লিভার ইনজুরি হয়, মানে কি জন্য হতে পারে? কোনো একটা ড্রাগ মেবি হেপাটোটক্সিক, ড্রাগটা হেপাটোটক্সিক হলে লিভার ইনজুরি হবে। আর কি হয়, কোনো অনেক সময় দেখবি পেশেন্ট আসে আমাদের আউটডোরে, যে কোনো আয়ুর্বেদিক মেডিকেশন খায়, ঠিক আছে, অনেক সময় আয়ুর্বেদিক মেডিসিন ইজ হেপাটোটক্সিক। আর কি হয়, কোনো ছোটোখাটো কিছু প্রবলেম হলো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, পেশেন্ট দোকানে গিয়ে বলে আমাকে এই ওষুধগুলো দাও, মেবি ওভারডোজ হয়, ঠিক আছে, আননোয়িংলি তারা ওভারডোজ খায় ড্রাগসে, তো সেখান থেকে একটা ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি হতে পারে, ঠিক আছে। সো ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি তোদের অনেক সময় শর্ট নোট আসে, ঠিক আছে, কিছু চার্টস আছে, চার্টসগুলো আমি বলিয়ে দেবো। কী হয় এখানে, তো তোদের যদি কোনো একটা লিভার ফাংশন টেস্ট করি তাহলে কি আসবে ওখানে, এএলটি বেশি আসবে, ঠিক আছে, অ্যালানিন ট্রান্সামাইনেজ উইল বি রেজড অ্যান্ড অ্যালকালাইন ফসফেটেজ উইল অলসো বি রেজড, ঠিক আছে, এএলটি বাড়বে, এএলপি অ্যালকালাইন ফসফেটেজ মোর দ্যান টুয়াইস অফ আপার লিমিট অফ নর্মাল ইউএলএন, ঠিক আছে, আপার লিমিট কত, এএলটি আগের দিন বলেছিলাম 40, অলমোস্ট 40, ঠিক আছে, অ্যালকালাইন ফসফেটেজ ইজ অলমোস্ট 150 160 ইজ আপার লিমিট, ওকে। এর থেকে যদি 2 টাইমস অফ নর্মাল হয়, মানে 2 টাইমস বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি, মানে ক্যাটেগরাইজ করতে পারি যে পেশেন্ট ক্যান সাফারিং ফ্রম ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, ঠিক আছে। সো হোয়াট আর দ্য মোস্ট কমন ড্রাগ, কী মনে হয় তোদের, কি মোস্ট কমন ড্রাগ হতে পারে ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরির জন্য? প্যারাসিটামল, এক্স্যাক্টলি, প্যারাসিটামল ওভার দ্য কাউন্টার ড্রাগস ইউজ হয়, তো প্যারাসিটামল ইজ ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন। আর আমাদের ইন্ডিয়া মানেই সবসময় আমরা কি বলি, টিবি, তো অ্যান্টি টিউবারকুলার ড্রাগস ইজ মোস্ট কমন, ঠিক আছে। ওভারঅল মর্টালিটি ইজ 10%, যদি মাইল্ড টু মডারেট সিমটমস হয় সেখানে অ্যাজ সাচ কোনো ট্রিটমেন্ট লাগে না, আমরা ড্রাগটা ডিসকন্টিনিউ করলে সেটা ঠিক হয়ে যায়, বাট ইন কেস অফ সিভিয়ার ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি মর্টালিটি ক্যান বি অ্যাজ হাই অ্যাজ 10%, ওকে। Incidence is around 1:10,000 to 1 lakh, and যেটা বললাম তোদের প্যারাসিটামল ইজ দ্য মোস্ট কমন কজ ওয়ার্ল্ড ওয়াইড। ইন ইন্ডিয়া ইট ইজ অ্যান্টিটিউবারকুলার ড্রাগস। সো হুইচ অ্যান্টিটিউবারকুলার ড্রাগ ইজ মোস্ট হেপাটোটক্সিক? মনে আছে, ফার্মাকোলজিতে পড়েছিস, বল। পাইরাজিনামেড, ইয়েস, অ্যান্ড আইসোনিয়াজাইড, ঠিক আছে, আইসোনিয়াজাইড। কি হয় এটা তোদের ফার্মাকোলজিতে পড়েছিস, ড্রাগ মেটাবলিজম পড়ানো হয়েছে, তো কোনো একটা ইনসলেবল ড্রাগস আফটার সাম রিয়াকশান কি হয়, সলেবল ড্রাগসে কনভার্ট হয়, তো অ্যান্ড আফটার দ্যাট দে আর এক্সক্রিটেড ইদার ভায়া রেনাল সিস্টেম অর ভায়া লিভার, তাই তো। তো কি হয়, দেয়ার আর টু রিয়াকশান, ফেজ 1 রিয়াকশান অ্যান্ড ফেজ 2। ফেজ 1 রিয়াকশানে কি হয়, অক্সিডেশন অর মিথাইলেশন, ঠিক আছে, বাই সাম সাইটোক্রোম অক্সিজেনেজ পি এনজাইম, যেটা P450 বলি আমরা, ঠিক আছে, অ্যান্ড ফেজ 2 রিয়াকশান ইজ বাই গ্লুকিউরোনেশন অর সালফেশন, ঠিক আছে। সো দিজ আর reaction, by this reaction drug insoluble drugs are converted to soluble drugs and excreted via liver or via kidney, ঠিক আছে। সো হোয়াট আর দ্য মেকানিজম, এই মেকানিজমটা তোদের জানতে হবে, কী করে একটা ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি হয়, হেপাটোসাইট, লিভার মানে আমাদের ফাংশনাল ইউনিট অফ লিভার ইজ হেপাটোসাইট, তো হেপাটোসাইট ইনজুরি কীভাবে হতে পারে, ঠিক আছে। এই চারটা দেখতে পাচ্ছিস, এটা হ্যারিসন থেকে নেওয়া। দেখ, রাপচার অফ সেল মেমব্রেন, নাম্বার 1 ইজ রাপচার অফ সেল মেমব্রেন। কী হয় এখানে, ড্রাগস কজেস দিস রাপচার অফ হেপাটোসাইট সেল মেমব্রেন, অর কী হতে পারে, ইনজুরি টু বাইল ক্যানালিকুলাই, সেখানে যে বাইল ক্যানালিকুলাইয়ের মধ্যে যে আমাদের পাম্প থাকে, ঠিক আছে, এই ফ্লাক্স পাম্প থাকে, দ্যাট উইল বি ব্লকড। ব্লকড হলে কী হবে, সেখানে কোলিস্ট্যাসিস হবে, যেগুলোকে আমরা বলি ইন্ট্রাহেপাটিক কোলিস্ট্যাসিস। সো ইনজুরি টু বাইল ক্যানালিকুলাই, রাপচার অফ হেপাটোসাইট মেমব্রেন, নাম্বার 1। আর কি হতে পারে, দ্যার ইজ এই ড্রাগসগুলো কী হয়, অনেক সময় তোর হেপাটোসাইট যে এর মধ্যে যে এনজাইমসগুলো থাকে, P450 এনজাইম থাকে, ঠিক আছে, মাইক্রোজোমাল এনজাইম বলি আমরা, এর সঙ্গে কোভ্যালেন্ট একটা রিয়াকশান করে, তো সেটাকে আমরা বলি ড্রাগ এনজাইম অ্যাডাক্ট বা কোভ্যালেন্ট একটা ফর্মেশন হয়। সেই ড্রাগ অ্যান্ড এনজাইম যে অ্যাডাক্ট ফর্মেশন হলো, ড্রাগ অ্যাডাক্ট বলি, দিস ড্রাগ অ্যাডাক্টস উইল বি অ্যাটাকড বাই আওয়ার ইমিউন সিস্টেম, ঠিক আছে, লাইক সাইটোকাইন অর টি সেলস, দিস উইল বি অ্যাটাকড বাই দিস ইমিউন সিস্টেম। তখন সেখানে কী হবে, একটা হেপাটোসাইট ইনজুরি হবে।
মানে ড্রাগ ইটসেলফ একটা হেপাটোসাইট ইনজুরি করতে পারে, অর কি হতে পারে একটা ড্রাগ protein enzyme or protein adduct formation holo, that is called drug adduct. These drug adduct can be attacked by our immune system, that is cytokine or some T cells, ঠিক আছে বেশ। আর কি হতে পারে, তোরা প্যাথোলজিতে পড়েছিস অ্যাপোটোসিস, ইন্ডাকশন অফ সাম অ্যাপোটোটিক রিয়াকশন। যদি অ্যাপোটোসিস হয় সেখানে কি হবে, TNF alpha or fast ligand যেটা পড়েছিস প্যাথোলজিতে, ঠিক আছে। তো অ্যাপোটোটিক, বাই অ্যাপোটোটিক মেকানিজম there is another mechanism that causes drug induced liver injury. আর কি হতে পারে, inhibition of mitochondrial function, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার কি ফাংশন হয়, বিটা অক্সিডেশন, there will be inhibition of mitochondrial beta oxidation. So these are 6 mechanism of drug induced liver injury, ঠিক আছে। rupture of cell membrane, injury to bile canaliculi, formation of drug adduct. Drug adduct is itself injurious to hepatocyte cell. Another is this drug adduct is attacked by this our immune system, and inhibition of mitochondrial function, that is beta oxidation, ঠিক আছে। এটা হচ্ছে 6টা মেকানিজম, যেটা তোদের যদি শর্ট নোট আসে এই মেকানিজমগুলো অ্যাটলিস্ট নামগুলো লিখতে হবে। সো দিস আর দ্য সিভিয়ারিটি ক্লাসিফিকেশন। আমরা কিভাবে যেটা বললাম, ইট ক্যান বি ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি ক্যান বি মাইল্ড, মডারেট অর সিভিয়ার। কিভাবে আমরা ক্লাসিফাই করি, অ্যাকর্ডিং টু ALT, ALP, that is alkaline phosphatase, and bilirubin and INR level, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দ্যাট তোদের এত কিছু মনে না রাখলেও হবে, জাস্ট মনে রাখ এখানে যেমন ইন্টারন্যাশনাল ডেলি এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপ একটা ক্লাসিফিকেশন করেছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ফ্যাটাল। সো ALT যদি মোর দ্যান ইকুয়ালস টু 5 times of normal, or alkaline phosphatase is more than equals to 2 times of normal, but bilirubin is, total bilirubin is less than 2 times of upper limit of normal, this is called mild, ঠিক আছে। এটা যদি আবার বিলিরুবিনটা মোর দ্যান 2 times of normal হয়, অর সিমটোম্যাটিক হেপাটাইটিস, মানে হেপাটাইটিসের কোনো ফিচার্স থাকে, দ্যাট উই ক্যান কল ইট মডারেট ইনজুরি। অর সিভিয়ার কখন বলবো, যখন আইএনআরটাও বেড়ে যাবে মোর দ্যান 1.5, এবং তার সঙ্গে তোর সিমটোম্যাটিক হেপাটাইটিস থাকবে, অ্যাসাইটিস, এনসেফেলোপ্যাথি, এগুলো যদি থাকে, দেন উই ক্যান কল ইট সিভিয়ার হেপাটাইটিক ইনজুরি, ঠিক আছে। সো এখানে অ্যাকর্ডিং টু লেভেল অফ অ্যালকালাইন ফসফেটেজ or ALP or INR or symptoms of hepatitis, we can classify it as mild, moderate, severe and fatal, ঠিক আছে। ক্রনিক কখন বলবো, ক্রনিক ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি কখন বলবো। জেনারেলি কি হয়, যেটা বললাম, যদি মাইল্ড কোনো ইনজুরি হয়, দ্যাট উইল বি সাবসাইডেড বাই ইটসেলফ ওয়েন ইউ স্টপ দ্য ড্রাগস, ঠিক আছে। যে কালপ্রিট ড্রাগের জন্য আমার হেপাটাইটিস ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরিটা হচ্ছে, ড্রাগটা স্টপ করে দিলে সেটা অটোমেটিক্যালি রিজলভ করে যাচ্ছে। বাট ইফ ইট পারসিস্ট ফর মোর দ্যান 2 months, 2 মাস পরেও আমরা LFT করে দেখছি যে এগুলো পারসিস্টেন্টলি এলিভেটেড থাকছে, ঠিক আছে। বিলিরুবিন মোর দ্যান 2.8, alkaline phosphatase is more than 1.1 of upper limit of normal, then we can call it chronic drug induced liver injury, ঠিক আছে। সো এখানে কি হয়, chronic drug induced liver injury is sometimes confused with other type of chronic hepatitis like autoimmune hepatitis, ঠিক আছে। sometimes it responds to steroid, এইটুকু মনে রাখলেই হবে। another thing is R ratio, তোদের যখন ফার্স্ট ক্লাস পড়িয়েছিলাম হাইপার বিলিরুবিনিমিয়া, সেখানে বলেছিলাম যে আমাদের লিভার এনজাইমস যেগুলো আছে, মানে কি আছে লিভার এনজাইমস, AST, ALT, তো এগুলো যদি বাড়ে তার মানে কি, এগুলো হেপাটিক ইনজুরি, মানে ইটসেলফ ইন্ট্রাহেপাটিক কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে, মানে হেপাটোসাইট সেলের ইনজুরি। আর যদি অ্যালকালাইন ফসফেটেজ বাড়ছে তার মানে কি, এক্সক্রিশনে কোনো প্রবলেম হচ্ছে, ইদার বাইল ক্যানালিকুলায় প্রবলেম আছে অর সিবিডিতে কোনো প্রবলেম আছে, ঠিক আছে। তো এখানে একটা রেশিও বের করা হয়, দ্যাট ইজ আর রেশিও। আর রেশিও কি, আর রেশিওটা কিছুই নয়, এখানে ALT অফ দ্য পেশেন্ট বাই ALT, নর্মাল ALT ডিভাইডেড বাই ALP অফ দ্য পেশেন্ট বাই নর্মাল ALP, ঠিক আছে। মানে এখানে তুই দেখ, ওপরের পার্টটা যদি আমাদের ALTটা বেশি থাকে তার মানে কি, হেপাটোসাইট ইনজুরি হচ্ছে, আর যদি নিচের পার্টটা বেশি থাকে, অ্যালকালাইন ফসফেটেজ বেশি থাকে, তার মানে কি মিক্সড। সো ইফ ইট ইজ মোর দ্যান 5 উই ক্যান কল ইট হেপাটোসেলুলার টাইপ অফ ইনজুরি, আর যদি লেস দ্যান 2 হয় দেন উই ক্যান কল ইট কোলিস্ট্যাটিক ইনজুরি, আর বিটুইন 2 to 5 ইটস মিক্সড টাইপ অফ ইনজুরি, বুঝতে পেরেছিস। মানে অ্যালকালাইন ফসফেটেজটা যদি বেশি হয় তার মানে কি, কোনো এক্সক্রিশনে প্রবলেম হচ্ছে, কোলিস্ট্যাটিক টাইপ অফ ইনজুরি, তাই তো। তো আর রেশিও হচ্ছে ওপরের পার্টটাই থাকবে তোর ALT, অ্যালাইন ট্রান্সামাইনেজ, নিচের পোর্শনে থাকবে অ্যালকালাইন ফসফেটেজ। তো
যদি ওপরের পোর্শনটা বেশি হয় তাহলে রেশিওটা কি বেশি হবে, তাই তো? তো যদি মোর দ্যান 5 হয় দ্যাট ইজ হেপাটোসেলুলার কাইন্ড অফ ইনজুরি। ইফ ইট ইজ লেস দ্যান 2 ইট ইজ কোলিস্ট্যাটিক, 2 to 5 ইট মিক্স। ঠিক আছে, বোঝা গেল? এগুলো দুটো চার্ট আছে তোদের হ্যারিসন থেকে নেওয়া। এখানে হচ্ছে তোর মেকানিজম অফ ড্রাগ ইনজুরি। কিছু কিছু ড্রাগসের নাম সবগুলো মনে রাখার দরকার নেই, যেগুলো মোস্ট কমনলি আমরা ইউজ করি। কিছু কিছু ড্রাগসের এক্সাম্পল তোকে এক্সামে যদি এটা শর্ট নোট আসে তখন লিখতে হবে। যেটা বললাম যে কোলিস্ট্যাসিস কোন কোন ড্রাগস করে, কোন কোন ড্রাগস হেপাটাইটিস করে, ফ্যাটি লিভার করে, আর টক্সিক নেক্রোসিস করে, কোনগুলো মিক্স টাইপ অফ ইনজুরি করে, মানে হেপাটোসেলুলারও হবে আর কোলিস্ট্যাসিসও হবে। ঠিক আছে, এখানে কিছু ড্রাগস আছে যেগুলো খুব কমন ড্রাগস, সেগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে। ডুলক্সেটিন, মিরতাজাপিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন লাইক অ্যামিট্রিপ্টাইলিন, ঠিক আছে, ক্লপিডগ্রেল, এগুলো হচ্ছে তোর কোলিস্ট্যাটিস টাইপ অফ ইনজুরি করে। ঠিক আছে, এখানে যেগুলো আছে ফ্যাটি লিভার করে, অ্যামিওডারন, টেট্রাসাইক্লিন, ভ্যালপ্রোইক অ্যাসিড, দিস কজেস ফ্যাটি লিভার। অ্যান্ড হেপাটাইটিস করে হ্যালোথেন, যেগুলো তোর অ্যানাস্থেটিক ড্রাগস রয়েছে, অ্যান্টি টিবি ড্রাগস, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড ইজ মোস্ট কমন। ঠিক আছে, মিক্স টাইপ অফ ইনজুরি করে তোর ক্লিন্ডামাইসিন, টার্বিনাফিন, আইজাথিওপ্রিন। টক্সিক ইনজুরি এখানে মনে রাখতে হবে তোদের, টক্সিক প্যারাসিটামল কজেস টক্সিক নেক্রোসিস, অ্যান্ড আদার কজেস অফ টক্সিক নেক্রোসিস ইজ ইয়েলো ফসফরাস পয়জনিং অ্যান্ড মাশরুম পয়জনিং। ঠিক আছে, এগুলো হচ্ছে টক্সিক কাইন্ড অফ ইনজুরি করে। তো এগুলো চার্ট দেখে এত মাথা খারাপ করার দরকার নেই, জাস্ট এখান থেকে মোস্ট কমনলি যে ড্রাগগুলো আমরা ইউজ করি সেগুলো কিছু কিছু এক্সাম্পল তোকে লিখতে হবে ইন কেস অফ কোলিস্ট্যাসিস, ফ্যাটি লিভার, হেপাটাইটিস অ্যান্ড মিক্সড কাইন্ড অফ ইনজুরি। আর টক্সিক পার্টে হচ্ছে তোর অ্যাসিটামিনোফেন, দ্যাট ইজ প্যারাসিটামল, কার্বন টেট্রাক্লোরাইড, ইয়েলো ফসফরাস অ্যান্ড মাশরুম পয়জনিং। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা এক্সাম্পল, দু তিনটে এক্সাম্পল তোকে লিখতে হবে। বোঝা গেল? বেশ। সো ক্লিনিক্যাল ফিচার্স কী নিয়ে আসবে পেশেন্ট আমাদের কাছে? কোনো একটা সাপোজ ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি হয়েছে, কি হতে পারে? পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক হতে পারে। তুই একটা এলএফটি করে দেখলি যে পেশেন্টের বিলিরুবিন বাড়তে পারে বা এএলটি বাড়তে পারে, অর অ্যালকালাইন ফসফেটেজ ইজ রেজড। ওকে, সো সেখানে যদি মাইল্ড সিমটমস হয়, যেটা বললাম, ইট ক্যান সাবসাইড বাই ইটস ওন when we stop the drugs, but if it is severe then patient can present with কি থাকতে পারে, jaundice or other features of acute liver injury, that is hepatic encephalopathy, that is altered sensorium ascites, rash, bleeding tendency। ঠিক আছে, এগুলো থাকতে পারে in case of moderate to severe kind of liver injury। So how to approach, কিভাবে অ্যাপ্রোচ করব আমরা কোনো একটা পেশেন্ট, we are suspecting that patient may have some drug induced liver injury, so we have to ask some history regarding intake of any kind of ayurvedic medicine, যেটা বললাম তোকে। ঠিক আছে, alternative drugs কোনো খাচ্ছে কিনা, বা patient is having any other causes। See, drug induced liver injury is a diagnosis of exclusion। ঠিক আছে, আমরা কোনো একটা drug induced liver injury সাসপেক্ট করছি, but you have to rule out other causes of drug induced other causes of liver insult or any kind of hepatitis। chronic hepatitis হতে পারে, autoimmune hepatitis হতে পারে, ঠিক আছে, alcoholic hepatitis হতে পারে। এগুলো আমাদের আলাদা করে বাদ দিতে হবে। এগুলো বাদ দেওয়ার পর যদি কোনো ড্রাগ ইনটেকের হিস্ট্রি থাকে, দ্যাট we have to evaluate। ঠিক আছে, careful history regarding the over the counter drugs or any ayurvedic medication, you have to calculate the R ratio। ঠিক আছে, যেটা বললাম, যদি if it is more than 5 it can be hepatocellular, less than 2 হলে cholestasis type of injury, and after that you have to rule out other causes by some viral markers of hepatitis B, C, A, E, alcohol related liver disease, autoimmune hepatitis, and consider biopsy। এগুলো করার পরেও যদি মনে হয় যে আমাদের কোনো একটা পার্টিকুলার ডায়াগনোসিসে আসা যাচ্ছে না, দেন উই ক্যান কনসিডার ফর লিভার বায়োপসি। ঠিক আছে, বেশ। ইনভেস্টিগেশন কী করবো? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, এলএফটি, জিজিটি, পি টাইম, আইএনআর, ঠিক আছে, একটা ইউএসজি, লিভার বায়োপসি ইন সাম কেসেস, ভাইরাল মার্কার্স। ওকে, এগুলো যেটা বললাম, তো লিভার ফাংশনের স্পেসিফিক আমাদের কী কী কজ আছে তার জন্য এটা এলএফটি করতে হবে, টু রুল আউট আদার কজেস, হেপাটাইটিস এ, ই, সি, অটোইমিউন হেপাটাইটিস অর অ্যালকোহলিক অর নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, সেগুলো আমাদের আগে রুল আউট করতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু অলসো রুল আউট দ্য উইলসন ডিজিজ, হেমোক্রোম্যাটোসিস, এগুলো। ঠিক আছে, সো যখন আমরা কোনো ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি সাসপেক্ট করছি, তো ইউ হ্যাভ টু রুল আউট দ্য আদার কজেস, টেক হিস্ট্রি রিগার্ডিং হুইচ টাইপ অফ ড্রাগ দে আর টেকিং, অ্যান্ড some investigation like LFT, CBC, and to rule out other causes, basic investigation of chronic hepatitis marker or autoimmune hepatitis, and history regarding alcohol। ঠিক আছে,
আল্ট্রাসাউন্ডে আমরা কি পাই, যদি ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি থাকে তাহলে আল্ট্রাসাউন্ডে কিছু পাবো না, বাট উই হ্যাভ টু রুল আউট আদার কজেস লাইক ফ্যাটি লিভার অর ক্রনিক হেপাটাইটিস। টু সি দিস উই হ্যাভ টু ডু আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন, ঠিক আছে। লিভার বায়োপসি যেটা বললাম, কোনো কিছু সব কিছু রুল আউট করার পরও যদি কিছু না পাওয়া যায়, ইউ ক্যান গো ফর লিভার বায়োপসি। সো লিভার বায়োপসিতে আমরা কি পাই জেনারেলি, প্রেজেন্স অফ গ্র্যানুলোমা ইনফিল্ট্রেশন অর এনি নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন, যদি ইউসিনোফিলিক ইনফিল্ট্রেশন হতে পারে অর নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন হতে পারে। সো ইউসিনোফিলিক ইনফিল্ট্রেশন অর প্রেজেন্স অফ গ্র্যানুলোমা সাজেস্ট গুড প্রগনোসিস, ওকে, and neutrophilic infiltration or presence of any necrosis, fibrosis, this suggest poor prognosis, ঠিক আছে। These are some newer biomarkers আমাদের requirement কেন, if someone is suffering DILI, that is drug induced liver injury, কিছু মার্কার্স আছে যেগুলো তোদের মানে এলএফটি লিভার ফাংশন টেস্টের আমরা যে এনজাইমসগুলো দেখি, সেই এনজাইমগুলো এলিভেশন হওয়ার আগেই এগুলো এলিভেশন হয়। So we can predict some drug-induced liver injury by these markers, that is microRNA 122, glutamate dehydrogenase, HMGB1, that is high mobility group box 1, cytokeratin 18, osteopontin, এগুলো যদিও তোদের খুব একটা লাগবে না, জাস্ট জেনে রাখ যে there are some markers called newer biomarkers of drug-induced liver injury that can predict some acetaminophen or other drug injury before LFT alters, ঠিক আছে। ট্রিটমেন্ট কি করবো, ইনিশিয়াল স্টেপ অফ ম্যানেজমেন্ট ইজ টু ডিসকন্টিনিউ দ্য ড্রাগ, কালপ্রিট ড্রাগ যে ড্রাগসের জন্য হচ্ছে সেটা আমাদের প্রথমে ডিসকন্টিনিউ করতে হবে। দেন উই হ্যাভ টু অ্যাসেস দ্য সিমটমস, কোনো সিমটমস আছে কি না, সাপোজ মাইল্ড জন্ডিস, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, নজিয়া, ভমিটিং এগুলো আছে, দ্যাট ইউজুয়ালি সাবসাইডস বাই ইটস ওন, ওকে, কোনো ট্রিটমেন্ট লাগে না। যদি সিভিয়ার কোনো ড্রাগ ইনডিউসড অর ফালমিনেন্ট হেপাটাইটিস হয়, দেন উই হ্যাভ টু ট্রিট অ্যাকর্ডিংলি। সাপোজ প্যারাসিটামল পয়জনিং হয়েছে, দেন কী করবো, যদি 4 ঘন্টার মধ্যে আসে পেশেন্ট, আমাদের এমার্জেন্সিতে এসছে, দেন উই হ্যাভ টু গো ফর গ্যাস্ট্রিক লাভাজ, ওকে, টু decontamination of this drug, further injury by this drug, and we have to give acetaminophen or paracetamol poisoning এর antidote কি, N-acetylcysteine. N-acetylcysteine dose is 140 mg per kg, loading dose over 60 minutes followed by 70 mg per kg every 4 hourly, ঠিক আছে। So we have to give NAC, that is N-acetylcysteine, and we have to give prednisolone also 1 mg per kg body weight for 7 days, ঠিক আছে। These are other antidotes of other drugs like leflunomide or terbinafine, cholestyramine, we have to give cholestyramine in case of valproic acid poisoning, carnitine, and cholestasis by any drug. If you are suspecting any cholestasis, that is alkaline phosphatase is raised, or to some extent liver enzymes are also raised, we can give ursodeoxycholic acid, ঠিক আছে। তো যদি মাইল্ড মডারেট কেস হয়, উই হ্যাভ টু গিভ অলসো ursodeoxycholic acid and it subsides by its own, ঠিক আছে। Liver transplantation, if patient is suffering from severe or fulminant hepatitis, we can go for liver transplantation. So what are the indications, criteria of liver transplantation in case of acetaminophen and non-acetaminophen poisoning? Okay, in case of acetaminophen poisoning, if pH is less than 7.3 after 24 hours of drug ingestion, or all of the following, that is P time is more than 6.5, serum creatinine is more than 3.4, or grade 3 or 4 hepatic encephalopathy. If all of these criteria fulfills, we can go for liver transplantation. In case of non-acetaminophen poisoning, prothrombin time, if prothrombin time is more than INR is more than 6.7, or any of this following, like patient age is less than 10 or more than 40 years of age, sub-acute category, bilirubin is more than 17.5 or INR is more than 3.5, then we can go for liver transplantation, ঠিক আছে। Now coming to ATD induced hepatitis, like কোনো একটা পেশেন্টের ATD স্টার্ট করেছি আমরা for pulmonary or extra pulmonary tuberculosis, okay, but after some time, after 2 weeks, patient comes with on LFT liver function test, দেখা যাচ্ছে যে এখানে তোর ALT, alanine transaminase, is more than 3 times of upper limit of normal, plus patient is having symptoms like jaundice, pain, abdomen, nausea, and other symptoms of hepatitis are present. Then we have to stop the drug, okay, for temporarily we have to hold the ATD, or ALT level is more than 5 times of normal, okay, then we also have to stop the drug, বোঝা গেল।
যদি এএলটি লেভেল মোর দ্যান 3 টাইমস অফ নর্মাল থাকে প্লাস পেশেন্টের কোনো হেপাটাইটিসের সিমটমস থাকে লাইক জন্ডিস, পেন অ্যাবডোমেন, নজিয়া, ভমিটিং এগুলো রয়েছে, দেন উই হ্যাভ টু স্টপ দ্য ড্রাগ। অ্যান্ড or if patient's ALT level is more than 5 times of normal, okay, in that case also we have to stop the drug, ঠিক আছে। আর যদি কি হয় পেশেন্টের মোর দ্যান 3 টাইমস অফ নর্মাল, আপার লিমিট অফ নর্মাল আছে বাট কোনো সিমটমস নেই, দেন উই হ্যাভ টু ফলো আপ দ্য কেস এভরি উইকলি এলএফটি, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে এলএফটি করে দেখব পেশেন্টের বিলিরুবিন অ্যান্ড আদার এনজাইমসগুলো কী রকম হচ্ছে, রাইজ হচ্ছে কিনা, ঠিক আছে, বোঝা গেল। সো পেশেন্ট যদি কোনো এটিডির ওপর থাকে দেন উই হ্যাভ টু মনিটর এলএফটি এভরি 2 উইকলি ফর ফার্স্ট 2 মান্থস, ওকে। কোনো একটা পেশেন্টের আমরা টিবির জন্য এটিডি ড্রাগস দিলাম বাট উই হ্যাভ টু মনিটর দ্য এলএফটি এভরি 2 উইকস ফর ফার্স্ট 2 মান্থস, ওকে, ফর রাইজ ইন এলএফটি। And another criteria is if serum bilirubin is more than 1.5 of upper limit of normal or P time is more than 1.5, then irrespective of symptoms, that is if symptoms is present or not, we have to stop the drug, ঠিক আছে। মানে তিনটে কন্ডিশনে আমরা এটিডি গুলো স্টার্ট করব। নাম্বার 1, যদি এএলটি লেভেল মোর দ্যান 3 টাইমস অফ নর্মাল প্লাস সিমটমস। নাম্বার 2, এএলটি লেভেল মোর দ্যান 5 টাইমস অফ নর্মাল, ওকে। অ্যান্ড নাম্বার 3, bilirubin is total bilirubin is more than 1.5 times of normal, okay, and INR level is more than 1.5, ঠিক আছে। এই তিনটে কন্ডিশনে আমরা স্টপ করব, তারপর সেটা মনিটর করে দেখব কেমন কি বাড়ছে, ওকে। আর যদি মোর দ্যান 3 টাইমস অফ নর্মাল থাকে বাট কোনো সিমটমস না থাকে দেন উই হ্যাভ টু ফলো আপ দ্য কেস এভরি উইকলি এলএফটি, ঠিক আছে। সো মোস্ট হেপাটোটক্সিক ইজ আইসোনিয়াজিন, ওকে, দেন পাইরাজিনামাইড অলসো, যেগুলো আমরা একসঙ্গে দিই এটিডি। এখন তো তোর ওয়েট বেসড রেজিমেন আছে এটিডির জন্য, তো সেখানে কি হয় একসাথে সব ড্রাগসগুলো দেওয়া হয়। তো এটা দেখা গেছে যে মাল্টি ড্রাগ যেখানে নিচ্ছে দ্যাট কজেস মোর রিস্ক টু হেপাটোসেলুলার ইনজুরি, ঠিক আছে। লাইক আইসোনিয়াজিন দিচ্ছি, পাইরাজিনামাইড দিচ্ছি, একসাথে দেওয়া হলে কি হবে তোর লিভার ইনজুরির চান্সটা আরও বেড়ে যায়, সেটা এখানে বলা হয়েছে। বেশ, তো ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি যদি শর্ট নোট আসে তাহলে কি লিখতে হবে তোদের? ডেফিনেশন লিখলি যে আপার এএলটি অ্যালকালাইন ফসফেটেজ লেভেল উইল বি মোর দ্যান 2 টাইমস। আরেকটা স্লাইড আছে, হ্যাঁ, অ্যালকোহলিক, এটা এক্সিট করে দাও। দেন মেকানিজম, যেটা 6টা মেকানিজম বললাম, ইঞ্জুরি টু হেপাটোসাইট মেমব্রেন, বাইল ক্যানালিকুলাই, অ্যালকোহলিক হেপাটাইটিস, ওপরে আরও ওপরে আছে, হ্যাঁ সেকেন্ড ওইটা হ্যাঁ, ঠিক আছে। তো 6টা মেকানিজম তোদের লিখতে হবে। দেন ক্লিনিক্যাল ফিচার্স, মাইল্ড মডারেট হলে কি হবে, সিভিয়ার হলে কি হবে, ক্লিনিক্যাল ফিচার্স, হাউ টু অ্যাপ্রোচ, যেটা বললাম যে আদার তোর কজেস অফ হেপাটোসাইট ইনজুরি, ক্রনিক হেপাটাইটিস, অটো ইমিউন হেপাটাইটিস আমাদের রুল আউট করতে হবে, রিগার্ডিং ড্রাগ হিস্ট্রি, অ্যালকোহলিক হিস্ট্রি নিতে হবে। দেন উই হ্যাভ টু ক্যালকুলেট আর রেশিও, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্যাট উই ক্যান ক্যাটেগরাইজ ইট টু হেপাটোসেলুলার অর কোলিস্ট্যাটিক। দেন ট্রিটমেন্ট, কামিং টু ট্রিটমেন্ট, ইফ ইট ইজ মাইল্ড মডারেট কোনো ট্রিটমেন্ট লাগে না, স্টপ, যে কালপ্রিট ড্রাগটা চলছে সেটা স্টপ করে দিলে নিজে থেকে সাবসাইড করে যায়। আর যদি সিভিয়ার হয় দেন অ্যাকর্ডিং টু টাইপ অফ ড্রাগস উই হ্যাভ টু ট্রিট, ঠিক আছে। আরেকটা ছোটো টপিক তোদের আছে যেটা অ্যালকোহলিক লিভার ডিজিজ। এর আগে তোদের সিরোসিস পড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি অ্যালকোহলিক লিভার ডিজিজ ইজ এ স্পেকট্রাম অফ ডিজিজ। স্পেকট্রাম মানে কি, প্রথমে কি হয় ফ্যাটি লিভার, ঠিক আছে, ফ্যাটি লিভার, দেন কি হয় যদি কোনো ইনফ্লামেশনের কোনো ফিচার্স থাকে সেটাকে কি বলি আমরা, স্টিয়াটোহেপাটাইটিস, তাই তো, হেপাটিক স্টিয়াটোসিস, দেন হচ্ছে স্টিয়াটোহেপাটাইটিস, আইটিস মিনস ইনফ্লামেশন ইজ দেয়ার, ওকে। দেন নেক্সট কি হবে, সিরোসিস, ঠিক আছে। তো ফ্যাটি লিভার বা যেটা আমরা বলি হেপাটিক স্টিয়াটোসিস মানে কি, সিম্পল অ্যাকুমুলেশন অফ ট্রাইগ্লিসারাইড ইনটু দ্য হেপাটোসাইট, মানে হেপাটোসাইটের মধ্যে ট্রাইগ্লিসারাইড জমা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ফ্যাটি লিভার। অনেক সময় দেখবি তোদের ইউএসজি, কোনো ফ্যামিলি মেম্বার্স একটা ইউএসজি করে পাঠালো, বললো যে আমাদের এখানে ফ্যাটি লিভার হয়েছে, ঠিক আছে, গ্রেড 1 ফ্যাটি লিভার লেখা আছে, আর কিছু নেই, হেপাটোমেগালি উইথ গ্রেড 1 ফ্যাটি লিভার, ঠিক আছে। তো এটা কি করবি, ট্রিট করবি আর কি করবি, তো এরকম একটা তোদের অনেক সময় কোশ্চেন আসে। তো দিস ইজ এ স্পেকট্রাম অফ ডিজিজ, মানে ফ্যাটি লিভার মানে সিম্পল অ্যাকুমুলেশন অফ ট্রাইগ্লিসারাইড ইনটু দ্য হেপাটোসাইট, নাম্বার 1। আর স্টিয়াটিক হেপাটাইটিস আর অ্যালকোহলিক হেপাটাইটিস মানে কি, ইনফ্লামেশন, দেন হচ্ছে সিরোসিস। তো দুটো আমাদের পার্ট আছে, একটা হচ্ছে অ্যালকোহলিক, এই তিনটে স্পেকট্রাম যেটা বললাম সেটা অ্যালকোহলিক হতে পারে আর নন অ্যালকোহলিক হতে পারে। তো এটা আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করবো,
So this is the cutoff of alcohol intake. If it is less than 14 unit per week, ঠিক আছে, 14 units of alcohol per week in case of women or less than 21 units in case of male, ঠিক আছে, এটা পার উইকসের ক্যালকুলেশন। এটার কাট অফ যদি এর কম থাকে অ্যালকোহল কনজামশনের, তাহলে আমরা বলবো নন অ্যালকোহলিক। ওকে, আর এর যদি বেশি হয় তাহলে আমরা অ্যালকোহলিক বলবো। বুঝতে পেরেছিস? এটা ইউনিটে ভাগ করা, মানে ডেফিনেশনটা ইউনিটে দেওয়া আছে, বাট 1 ইউনিট মিনস 8 গ্রাম, ঠিক আছে। বাট আমাদের যখন তোর লং কেসে ক্রনিক অ্যাসাইটিস বা ক্রনিক লিভার ডিজিজের হিস্ট্রি নিতে হয়, তো পেশেন্ট তো তোকে এরকম বলবে না যে আমি সপ্তাহে এত ইউনিট করে অ্যালকোহল ইনটেক করতাম। ইউ হ্যাভ টু ক্যালকুলেট, ওকে, অ্যাকর্ডিং টু গ্রাম, দ্যাট ইজ 1 ইউনিট মিনস 8 গ্রাম, ঠিক আছে। অ্যান্ড কাট অফ ইজ less than 14 and less than 21 per week, ঠিক আছে। So what are the risk factor of alcoholic liver disease or alcoholic hepatitis, ঠিক আছে। ফিমেল আর মোর prone to injury, that is why cutoff is less, ঠিক আছে। আর কি হতে পারে? কোয়ান্টিটি অফ অ্যালকোহল, ঠিক আছে। ইফ সামান ইজ কনজিউমিং 40 to 80 gram per day of ethanol, that causes fatty liver. But if someone is taking 160 gram per day for 10 to 20 years, definitely he will develop cirrhosis and other complications of cirrhosis, ঠিক আছে। So quantity of alcohol, gender, that is female are more prone to injury. Then concomitant infection, suppose patient is also suffering from hepatitis C and also consuming alcohol, then it's a risk factor of developing alcoholic hepatitis, okay. Some genetic factors also play a role, that is PNPLA3 gene is there, that is associated with alcoholic hepatitis and cirrhosis. So these are the risk factor of alcoholic hepatitis, ঠিক আছে। So যেটা তোদের বলছিলাম যে according to percentage of alcohol and gram, we have to calculate the units, ঠিক আছে। If someone is taking according to that beer, wine, others brands are there, so amount 440 means 2 unit of alcohol, this 9% 440 means 4 unit of alcohol. So according to this we have to calculate how units he or she is taking per week, and according to that we have to classify whether it is alcoholic hepatitis or cirrhosis or non-alcoholic hepatitis or cirrhosis, ঠিক আছে। তো নন অ্যালকোহলিক পার্টটা আমরা আগেই বলেছিলাম, এখন আর নতুন করে যাচ্ছি না। সেটাকে কি বলে? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আগে বলা হতো, এখন কি বলা হয়? না না, নোমেনক্লেচারটা একটু চেঞ্জ হয়েছে। নোমেনক্লেচারটা কি হয়েছে? আগে বলা হতো NFALD, এখন বলা হয় MSALD, মানে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্ট্যাটোটিক লিভার ডিজিজ, ঠিক আছে। এখন আর ওই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয় না। বেশ, তো হোয়াট আর দ্য মেকানিজম? এটা তোদের ফার্মাকোলজিতে পড়েছিস নিশ্চয়। কি হয়? অ্যালকোহল ইজ ইটসেলফ টক্সিক, গাট টক্সিক, ঠিক আছে। তো অ্যালকোহল আমরা যেটা ইনটেক হচ্ছে সেটা কোথায় যাবে? প্রথমে গাটে যাবে, গাট থেকে পোর্টাল ভেনে কোথায় যাবে? লিভার যাবে। সো ইট ইজ ইনজুরিয়াস টু গাট অলসো, দেন ইট রিচেস দ্য লিভার। লিভারে কোথায়? হেপাটোসাইট, সাইটোসল অ্যান্ড তোর মাইটোকন্ড্রিয়াতে যাবে। সাইটোসলে কি হবে? অ্যালকোহল ইজ কনভার্টেড টু অ্যাসিটালডিহাইড বাই এনজাইম কল্ড হুইচ এনজাইম? অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, ঠিক আছে। আর একটা এনজাইম আছে যেটা হচ্ছে পারক্সিজম এ থাকে, সেটার নাম কি? সাইটোক্রোম P2E1, ঠিক আছে। দিস ইজ অ্যানাদার এনজাইম, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য মাইক্রোজোম। সো দিস টু এনজাইম হেল্পস টু কনভার্ট অ্যালকোহল টু অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। তো এই অ্যাসিটালডিহাইড ইজ ভেরি টক্সিক ফর হেপাটোসাইট সেল, ওকে। আর ডিউরিং দিস কনভার্সন ফ্রম অ্যালকোহল টু অ্যাসিটালডিহাইড কি হয়? এখানে দেখ, oxidized NAD is converted to reduced NAD, okay. So ratio between reduced NAD and oxidized NAD is raised, that is responsible for free radical injury, ঠিক আছে, reactive oxygen species or free radical injury. এই যে কনভার্সনটা হলো, এখানে oxidized NAD is converted to reduced NAD, ঠিক আছে। this is responsible for ROS, that is reactive oxygen species and free radical injury, ওকে। এটা একটু মনে রাখ। দেন নেক্সট হচ্ছে তোর এই অ্যাসিটালডিহাইড যেটা আছে, অ্যাসিটালডিহাইড ইটসেলফ ইজ টক্সিক, নাম্বার 1। নাম্বার 2, ইট কম্বাইন্স উইথ সাম প্রোটিন অ্যান্ড এনজাইম টু ফর্ম অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট, ওকে। এই অ্যাসিটালডিহাইড যেটা ফর্মেশন হলো সেটা কি করে? কোনো এনজাইম বা প্রোটিনের সঙ্গে কম্বাইন করে একটা অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট ফর্মেশন করে। দিস অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট ইজ অলসো টক্সিক টু হেপাটোসাইট, ঠিক আছে। অ্যান্ড
দেন কি হবে এখানে অ্যাসিটালডিহাইড উইল কনভার্টেড টু অ্যাসিটেট বাই অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম। ওকে, and it has been found that this acetaldehyde dehydrogenase enzyme is sometimes missing, absent in Asian population, ঠিক আছে। তো কি হয় এই অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমটা যদি না থাকে তাহলে অ্যাসিটালডিহাইডটা অ্যাসিটেটে কনভার্ট হবে, হবে না। দেন there will be accumulation of acetaldehyde and formation of more acetaldehyde adduct formation, ঠিক আছে। মেকানিজমটা বোঝা গেল, মানে অ্যালকোহল ইটসেলফ ইজ টক্সিক to gut and hepatocyte, number 1. Number 2, when it converts to acetaldehyde, during conversion there is production of some free radical, that is NAD, reduced NAD, that is responsible for free radical injury. Okay. Number 3, this acetaldehyde converts to combines with some enzyme to form acetaldehyde adduct. This adduct is also injurious to this hepatocyte. Okay. Number 4, this acetaldehyde converts to acetate. Acetate is also injurious, but sometimes this acetaldehyde dehydrogenase enzyme is missing in certain Asian population. তখন কি হবে acetaldehyde acetate convert হবে না, there will be accumulation of acetaldehyde, ঠিক আছে। বোঝা গেল এই পার্টটা। দেখ এটা এখানে বলেছে যেটা আমি এতক্ষণ বললাম, অ্যালকোহল গার্ড পারমিয়েবিলিটি, দিস ইজ অলসো এন্ডোটক্সিক অ্যান্ড কুফার সেল, যেটা বললাম গার্ড তোর হেপাটোসাইটে গেলে কি হবে কিছু ইনফ্লামেটরি রেসপন্স ইভক করবে, দ্যাট উইল রেসপন্সিবল ফর রিক্রুটমেন্ট অফ দিস টিউমার নেক্রোটিক ফ্যাক্টর TNF আলফা অ্যান্ড ইন্টারনিউকিন 1। আর এখানে কি হবে অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট ফর্মেশন, দ্যাট উইল রেসপন্সিবল ফর ইমিউন সিস্টেম ইনভলভমেন্ট অ্যান্ড অ্যালকোহলিক লিভার ডিজিজ। আর একটা কি হচ্ছে এখানে সিপ সাইটোক্রোম P2U1 এনজাইম কজেস অক্সিডেটিভ ইনজুরি। এখানে এই তিনটে মেকানিজম বুঝতে পেরেছিস তো, বেশ। আর একটা কি হয় যখন তোর এই হেপাটোসাইট ইনজুরি হচ্ছে অ্যান্ড অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট ফর্মেশন হচ্ছে, আমাদের যে লিভারে কুফার সেল আছে সেটা অ্যাক্টিভেশন হতে পারে। আর কি হতে পারে যে স্টিলেট সেল, আগে তোদের সিরোসিস পড়ানোর সময় বলেছিলাম, স্টিলেট সেল অ্যাক্টিভেশন হলে কি হবে, স্টিলেট সেল অ্যাক্টিভেশন হলে সেটা একটা মায়োফাইব্রোব্লাস্ট সেলে কনভার্ট হয়ে যাবে। মায়োফাইব্রোব্লাস্ট মানে কি, সেখান থেকে কোলাজেন ফর্মেশন হবে, টাইপ 4 কোলাজেন, দ্যাট ইজ রেসপন্সিবল ফর ফাইব্রোসিস। যেটা আমরা বলছিলাম স্পেকট্রাম অফ ডিজিজ কেন হয়, মানে ফ্যাটি লিভার, তারপর স্টিয়াটাইটিস হচ্ছে, তারপরে সিরোসিস। সিরোসিসের ডেফিনেশন কি, সিরোসিস মানে হোল যে লিভার প্যারেনকাইমাল আর্কিটেকচার রয়েছে সেটা ডিস্টর্টেড হবে, দ্যাট উইল বি রিপ্লেসড বাই সাম ফাইব্রাস টিস্যু অ্যান্ড রিজেনারেটিভ নোডিউলস, ঠিক আছে। সেই নোডিউলসটা কোথা থেকে ফর্মেশন হচ্ছে, ফাইব্রাস টিস্যুগুলো কোথা থেকে আসছে, এই হেপাটিক স্টিলেট সেলটা যখন মায়োফাইব্রোব্লাস্টে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে টাইপ 4 কোলাজেন আসছে, বুঝতে পেরেছিস। সো দিস আর দ্য মেকানিজম অফ ইনজুরি ফর অ্যালকোহলিক হেপাটাইটিস। দেখ এটা নর্মাল লিভার, যদি কোনো সিভিয়ার এক্সপোজার মানে আফটার কন্টিনিউইং অ্যালকোহল ইনটেক কি হয়, প্রথমে এই যে স্টেয়াটোসিস হতে পারে, তারপর কি হতে পারে হেপাটাইটিস, মানে এটা স্টেয়াটাইটিস। সো ইফ সামওয়ান ইজ কনভিন্সড টু অ্যাবস্টিনেন্স ফ্রম অ্যালকোহল, কি হবে ফ্রম এই স্টেয়াটোসিস পার্ট অর হেপাটাইটিস পার্ট থেকে এটা কিন্তু রিভার্ট ব্যাক হতে পারে, মানে নর্মাল লিভার অবধি যেতে পারে। বাট ওয়ান্স ইউ ডেভেলপ সিরোসিস, দ্যাট ইজ ফাইব্রোসিস অ্যান্ড নডিউল, it is one-way process, that is it can't convert to normal liver, বুঝতে পেরেছিস। মানে যতক্ষণ অবধি আমাদের স্টিয়াটোসিস বা স্টেয়াটাইটিস অবধি আছে, সেখান থেকে যদি কেউ রিভার্ট ব্যাক করে মানে অ্যালকোহল অ্যাবস্টিনেন্স করে, তো ইট ক্যান কনভার্ট টু নর্মাল লিভারে চলে আসতে পারে। বাট আফটার ডেভেলপিং সিরোসিস ইটস ওয়ান-ওয়ে প্রসেস, ঠিক আছে। So alcoholic fatty liver is normal accumulation of triglyceride within the hepatocyte. It has a good prognosis, disappears after 3 months of abstinence of alcohol, ঠিক আছে। হেপাটাইটিস মানে এখানে আমরা যদি একটা লিভার বায়োপসি করি, অনেক সময় তো এমসিকিউ কোশ্চেন আসে, অ্যালকোহলিক হেপাটাইটিস, ম্যালোরি হায়ালিন বডি সিন ইন অ্যালকোহলিক হেপাটাইটিস, ঠিক আছে। তো আর কি পেতে পারি আমরা, সেন্টিলোভিউলার নেক্রোসিস হেপাটাইটিস মানে ইনফ্লামেশন হলে কি হবে, সেখানে নিউট্রোফিল ইনফিলট্রেশন হবে, PMN ইনফিলট্রেশন, পেরিসেলুলার ফাইব্রোসিস এগুলো থাকবে। দিস হ্যাজ ওর্স প্রগনোসিস দ্যান ফ্যাটি লিভার, ইট ক্যান প্রোগ্রেস টু সিরোসিস। অ্যালকোহলিক সিরোসিস নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, এর আগে যেগুলো তো সিরোসিসের ক্লাস হয়েছে। সিরোসিসে কি হয় যেটা বললাম, কমপ্লিট ডিস্টরশন অফ প্যারেনকাইমাল আর্কিটেকচার,
সাবস্টিটিউটেড বাই সাম ফাইব্রোসিস, ফাইব্রাস টিস্যু অ্যান্ড রিজেনারেটিভ নোডিউল। এর কি কিছু কমপ্লিকেশন হতে পারে? কী কী কমপ্লিকেশন হতে পারে জানিস? ডিউ টু পোর্টাল হাইপারটেনশন অর আদার হেপাটোসেলুলার ফেলিওর, ঠিক আছে, অ্যাসাইটিস হতে পারে, পোর্টাল হাইপারটেনশন, কী হবে, হেমারেজ হবে, আপার জিআই ব্লিডিং হবে, ঠিক আছে, সেগুলো হতে পারে হেপাটিক এনসেফালোপ্যাথি। So this is a vicious cycle of chronic inflammation, fibrosis, nodule formation, distortion of architecture and hepatocellular necrosis. কি সিমটমস হতে পারে? কোনো একটা ফ্যাটি লিভার পেশেন্টের অ্যাসিমটোমেটিক হতে পারে যদি ফ্যাটি লিভার থাকে। অনেক সময় পেশেন্ট দেখবি শুধু একটা রিপোর্ট নিয়ে এসছে, STLT এলিভেশন আছে বা অ্যালকালাইন ফসফেটেজ একটু আধটু এলিভেশন আছে, পেশেন্টের সেরকম কোনো সিমটমস নেই। বা কি হতে পারে, একটু বলতে পারে এখানে রাইট আপার কোয়াড্রেন্টে একটু পেইন হচ্ছে, ভেগ রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, একটু নজিয়া, অ্যানোরেক্সিয়া, এগুলো হতে পারে। আর অ্যালকোহলিক হেপাটাইটিস হলে কি হবে? অ্যালকোহলিক ফ্যাটি লিভারের যে ফিচার্স সেগুলো থাকতে পারে, বা তোর সিরোসিসেরও কিছু ফিচার্স থাকতে পারে, লাইক জন্ডিস অর ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন। সিরোসিস হলে যেগুলো তোদের বলেছিলাম, স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড ফিচার্স অফ কমপ্লিকেশন ক্যান বি প্রেজেন্ট। সো এখানে ইনভেস্টিগেশনে আমরা কী কী পাবো? একটা এলএফটি করতে হবে, লিভার ফাংশন টেস্ট করতে হবে, তাই তো? সো এখানে কি হবে, তোর ALT AST দুটোই রেজড হবে, আপ টু 7-fold ইনক্রিজ হতে পারে, বাট রিমেম্বার ইট উইল ডেফিনেটলি বি লেস দ্যান 400, সবসময় এটা 400 কম থাকবে, ঠিক আছে, ALT AST। বাট দ্যার ইজ এ ক্যাচ বিটুইন AST অ্যান্ড ALT রেশিও যদি আমরা করি, দ্যাট উইল বি অলওয়েজ মোর দ্যান 1 অ্যান্ড স্পেসিফিক্যালি উই ক্যান সে মোর দ্যান 2, মানে AST ALT রেশিও উইল বি মোর দ্যান 2, ঠিক আছে। এটা হচ্ছে ফিচার্স অফ অ্যালকোহলিক হেপাটাইটিস। আর কি হতে পারে? বিলিরুবিন বেশি হতে পারে, পি টাইম উইল ইনক্রিজ, যদি লং স্ট্যান্ডিং হয় তাহলে হাইপো অ্যালবুমিনেমিয়া হতে পারে, ঠিক আছে। অ্যালবুমিন কখন কমবে? যদি এটা ক্রনিক হয়। আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসে অ্যালবুমিনের হাফ লাইফ কত? 21 ডেজ, ঠিক আছে। তো এটা যদি ক্রনিক হয় তবেই আমরা অ্যালবুমিনটা কম পাবো, আদারওয়াইজ পাবো না, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফিতে কি পাই? যেটা বললাম, ফ্যাটি লিভার পেতে পারি। আর কি হয়, আমরা অনেক সময় তোর ডপলার করতে বলি, স্প্লিনোপোর্টাল অ্যাক্সিসের ডপলার। ডপলারে কি হয়? জেনারেলি ফ্লো কোথা থেকে হয়? গাট টু লিভার, দ্যাট ইজ হেপাটোপিটাল ফ্লো বলি আমরা, ঠিক আছে। এটা যদি কি হয়, যদি পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, তখন কি হবে, ফ্লোটা রিভার্সড হয়ে যাবে, মানে ফ্রম লিভার টু গাট, দ্যাট ইজ কল্ড হেপাটোফিউগাল। ওকে, নর্মাল ইজ কল্ড হেপাটোপিটাল, যদি রিভার্সড হয়ে যায় সেটাকে আমরা বলি হেপাটোফিউগাল ফ্লো। তো সামটাইমস আমরা যদি ডপলার করে দেখি তখন এরকম ফ্লোটা রিভার্সড হতে পারে ইফ পেশেন্ট ইজ হ্যাভিং সিমটমস অফ পোর্টাল হাইপারটেনশন, ঠিক আছে। আর লিভার বায়োপসিতে কী পাবো বললাম? ম্যালোরি হায়ালিন বডি, পেরিসেলুলার নেক্রোসিস, পেরিসেন্ট্রাল নেক্রোসিস, PMN ইনফিল্ট্রেশন, এগুলো থাকতে পারে, ঠিক আছে। Prognosis is usually good, but if critically ill patient, mortality rate can be 50% যদি acute liver failure হয়, ঠিক আছে। Presence of ascites, hemorrhagic variceal hemorrhage or encephalopathy or hepatorenal syndrome যদি কারো ডেভেলপ করে, that indicates poor prognosis, ঠিক আছে। একটা স্কোরিং সিস্টেম আমরা করি এখানে, দ্যাট ইজ কল্ড ম্যাড্রিস স্কোর অর DF, ডিসক্রিমিন্যান্ট ফাংশন স্কোর, ঠিক আছে। কি হয় এখানে, কিভাবে ক্যালকুলেট করি আমরা? 4.6 ইন্টু ইনক্রিজ ইন পি টাইম, দ্যাট ইজ পেশেন্টস পি টাইম মাইনাস নর্মাল পি টাইম, ওকে, দ্যাট ইজ কল্ড ইনক্রিজ ইন পি টাইম ইন্টু 4.6 প্লাস বিলরুবিন, টোটাল বিলরুবিন, ঠিক আছে। দিস ইজ কল্ড DF স্কোর। ইফ DF স্কোর ইজ মোর দ্যান 32, দ্যাট ইন্ডিকেটস পোর প্রগনোসিস, ঠিক আছে। বোঝা গেল এটা DF স্কোরটা? 4.6 ইন্টু ইনক্রিজ ইন পি টাইম, দ্যাট ইজ পেশেন্টস পি টাইম মাইনাস নর্মাল পি টাইম প্লাস হচ্ছে তোর টোটাল বিলিরুবিন। ইফ ইট ইজ মোর দ্যান 32, ইট ইমপ্লাইজ পোর প্রগনোসিস। আরেকটা তোদের স্কোরিং সিস্টেম আছে, দ্যাট ইজ গ্লাসগো স্কোরিং অ্যালকোহলিক হেপাটাইটিস স্কোর। প্যারামিটার্স আর এজ, WBC কাউন্ট, ইউরিয়া, পি টাইম, বিলিরুবিন। ইফ ইট ইজ মোর দ্যান 9, সার্ভাইভাল 28 days সার্ভাইভাল রেট ইজ 40%। ইফ ইট ইজ লেস দ্যান 9, সার্ভাইভাল রেট ইজ 80%। সো এটা না মনে রাখলেও হবে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস DF স্কোর। এটা অনেক সময় তোদের MCQ আসে, প্লাস যদি অ্যালকোহলিক হেপাটাইটিস যদি কোশ্চেন আসে, এটা তোদের লিখতেই হবে, বিকজ ইন ট্রিটমেন্ট পার্ট আমরা পরে যখন দেখব যে 32 বেশি হলে এটা DF স্কোর, ইফ ইট ইজ মোর দ্যান 32, উই ক্যান স্টার্ট স্টেরয়েড, ওকে। সো ম্যানেজমেন্ট কি? অ্যালকোহল অ্যাবস্টিনেন্স, নিউট্রিশনাল সাপোর্ট, কর্টিকোস্টেরয়েড থেরাপি, পেন্টক্সিফাইলিন। হোয়াট ইজ পেন্টক্সিফাইলিন? TNF আলফা ইনহিবিটর, ঠিক আছে। আর কি হতে পারে? লিভার, লাস্ট রিসর্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। সাইমultaneously উই হ্যাভ টু কন্ট্রোল। ট্রিটমেন্ট কী করতে হবে? কোনো একটা পেশেন্ট অ্যালকোহল অলরেডি ইনটেক করছিল, হঠাৎ করে তুই অ্যালকোহল অ্যাবস্টিনেন্স করতে বললি, কী হবে পেশেন্টের? উইথড্রয়াল সিমটমস হবে, ঠিক আছে। সাইমultaneously ইউ হ্যাভ টু ম্যানেজ দিস উইথড্রয়াল সিমটমস,
ঠিক আছে, and if there is any complications of alcoholic hepatitis like ascites, upper GI bleeding or portal hypertension, you have to manage this. So alcoholic hepatitis, alcohol abstinence and nutritional support, we have to calculate the DAP score. If it is more than 32, treatment options are, preferred option is steroid, that is prednisolone 1 milligram per kg body weight for 1 month. Then next 1 month we have to taper the dose and stop. That's why DAP score is important. If it is more than 32, we have to start steroid, or alternative is pentoxifylline 400 milligram 3 times a day. Okay, this is TNF alpha inhibitor, pentoxifylline. Nutritional support, you have to supplement protein and other vitamins, especially thiamine. ঠিক আছে, অনেক সময় দেখিস আমাদের ইনডোরে অ্যালকোহল যেগুলো ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট থাকে, আমরা অ্যালং উইথ ফ্লুইড উই হ্যাভ টু গিভ থায়ামিন ইনজেকশন। ঠিক আছে, থায়ামিন ইনজেকশন আমরা দিই। কর্টিকোস্টেরয়েড যেটা বললাম, ডিএপি স্কোর মোর দ্যান 32 হলে আমরা কর্টিকোস্টেরয়েড স্টার্ট করব, বাট দেয়ার ইজ এ কন্ট্রাইন্ডিকেশন ইফ পেশেন্ট ইজ হ্যাভিং আপার জিআই ব্লিডিং অর এনি কাইন্ড অফ রেনাল ফেলিওর অর সেপসিস। সেপসিস হলে কী হবে, কোনো একটা স্টেরয়েড দিচ্ছিস, সেপসিসটা ফ্লেয়ার আপ করবে। দ্যাটস ওয়াই ইন প্রেজেন্স অফ সেপসিস অর এনি হেপাটোরেনাল ফেলিওর অর ইন কেস অফ আপার জিআই ব্লিডিং উই শুড নট স্টার্ট স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড। ঠিক আছে, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং। Pentoxifylline, this is anti-TNF action, reduce incidence of hepatorenal failure given in severe alcoholic patient in home. Corticosteroid cannot given. যদি corticosteroid আমরা দিতে না পারি, then we have to give pentoxifylline. ঠিক আছে, বেশ।